আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় ওঠে রঙিন করি মুখ। তবে কিন্তু কবিতাটা এখন বদলে গেছে। আসো আমার প্রিয় আপুরা, শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি জিন্দাবাদ সবাইকে জানাই। আসলে যতদিন মেয়েদের বিয়ে না হয় ততদিনই ওই মামার বাড়ি থাকে। তারপরে বিয়ের পরে বাবার বাড়ি মামার বাড়ি কোনো বাড়ি আর থাকে না। যাই হোক, সূর্যই দেখালাম আম গাছ। এবার গাছে বেশ আম ধরেছে, তো আমগুলো ঝরে যাচ্ছে। সকালে সেই আমগুলোই কুড়িয়ে আনছিলাম। আসসালামু আলাইকুম, আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। ভিডিও শুরুতেই আম গাছ দেখে একটা কবিতা বলেছি। কবিতাটা ভীষণ ভালো লাগে। আসলে ঝড় আসছে, এখন আমের মৌসুম চলে আসছে, আর গাছে থেকে সারা দিন রাত এত পরিমাণে আম পড়ে। তো আমিও সকালবেলা উঠেই একদম চলে আসছি আমতলাতে। একটা বল নিয়ে আসছি বড়, কারণ আমি জানি অনেক আম হবে, সে কারণে বলটা নিয়ে আসছি। আর আমগুলো এমন সাইজ হয়েছে আর এমনভাবে পড়ে যাচ্ছে, ভীষণ মায়া লাগতেছে। না তো পাকছে, না তো একটু বাতি হয়েছে, কোনোটাই হয় নাই, তবে পড়ে যাচ্ছে। তো এই আমগুলা তুলে কিন্তু আমসত্ত্ব দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। 4-5 দিন যাবৎ একভাবে দিচ্ছি। যেমন রৌদ্র আছে, রোদের কারণে দিতেও ভালো লাগে। আর আমও পরে ফেলে দিয়ে কি হবে, আমগুলো বেশ বড় বড়, প্রতিদিন 4 থেকে 5 কেজি আম যেহেতু পড়ে যায়, ফেলে দিয়ে কি হবে, যদি এখন সংরক্ষণ করে রাখি পরবর্তীতে খাইতে পারবো। আসলে আমাদের উচিত যখন থাকে তখন সংরক্ষণ করে রাখা, পরবর্তীতে যখন না থাকে তখন ওই অভাবের চাহিদাটা মিটিয়ে নেওয়া। আমগুলো তুলে নিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরের মধ্যে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। সকালে আম খুঁড়তে যাওয়ার একটাই রিজন, আমি তো অন্য কোনো গাছে যাই না, তবে আম কুড়াইতে ভীষণ ভালো লাগে। যদিও ভালো লাগে বটে, অন্য কোনো গাছে না, শুধু আমাদের গাছে, আমাদের নিজেদের যে গাছগুলো আছে ওই গাছগুলোতে যাই মাঝে মাঝে তুলি, কুড়াই বা পাড়ি, বা অন্য কোথাও যাই না, এগুলা ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিচ্ছিলাম। রাত্রে সেমাই রান্না করা হয়েছিল, সেমাই দিয়ে মুড়ি খাইতে আমার ভীষণ ভালো লাগে। সেমাইটা যেহেতু ফ্রিজে ছিল এই জন্য একটু ঘন হয়ে গেছে, যদিও এরকম ঘনত্ব সেমাই আমার খুব একটা পছন্দ না, কিন্তু সকালবেলা যা ছিল ওইটাই খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা কাজ করব, আরও অনেক কাজ আছে সারাদিন। খাবারটা খেয়ে আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ রান্না করব পুঁইশাক আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আর পাঁচমিশালি শাক ভাজি। তো শাকটা আমি আগেই ভাজি করে নিয়ে নিয়েছি অলরেডি। এরপরে মাছ ভেজে ওই কড়াইতেই আমি তেলের মধ্যে পানি দিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে সরাসরি মশলা দিলে মশলাটা পুড়ে যায়, তেতো লাগে আমার কাছে। আমি এভাবেই রান্না করি, যার যার রান্নার স্টাইল ভিন্ন, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি। আপনি যেভাবে যে স্টাইলে রান্না করেন না কেন, রান্নার পরিমাণ মতো তেল আর ঝাল যদি ঠিকঠাক মশলা কষানো হয়, তাহলে আপনার রান্নার টেস্টটা ঠিক থাকবে।
এরপরে আমি কিন্তু ধীরে ধীরে ওই পানির মধ্যে সব মশলা দিয়ে, শুকনো মশলা, গুঁড়া মশলা যা ছিল আমি কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। উপর দিয়ে কিন্তু তেল যখন উঠে আসছে তখন কিন্তু আমি পুঁইশাকগুলা দিয়ে দিয়েছি। পুঁইশাকগুলা আমি হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে। পুঁইশাকের থেকে এমনি পানি ছাড়বে, ওই পানিতে আমার সবজিটা কষানো হয়ে যাবে, 80% সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি একটু পানি অ্যাড করে দিব। এই পানিটাতেই মূলত আমার রান্না হয়ে যাবে। এরপরে আমি আরও একটু কিছু পানি অ্যাড করব। ওই পানিটা দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিব। তরকারিতে রান্না করা যত মশলা, সব ধরনের মশলা আমার দেওয়া শেষ হয়ে গেছে। তরকারিটা প্রায় শেষের দিকে। এ কারণে আমি রান্নাঘরে যে ঝালিটা, মশলার ঝালিটা, ওই ঝালিটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এটা যেহেতু মাটির ঘর আর তেল চিটচিটে হয়ে পড়ে, এই কারণে যখনই রান্না করি তখনই যে এভাবে মুছে পরিষ্কার করে রেখে দিই। আবার সপ্তাহে দেখা যাচ্ছে 2-1 দিন ধুয়েও দেই। যতই মুছি আর ধুই, চুলাতে রান্না করা ধোয়া, ওই ধোয়ার কারণে জিনিসপত্রগুলা কালি পড়ে যায়। এই যে সাইড দিয়ে যে বেড়াগুলো আছে, এই বেড়াগুলা 1 বছর দেয়া, তার মধ্যে কালি পড়ে উই ধরে নষ্ট হয়ে যায়। যতই ঝাড়া মোছা পরিষ্কার করি না কেন, মাটির বাড়ি এগুলা হবেই। তারপরেও চেষ্টা করি যতটুকু যা রাখা যায়। মশলাদানিগুলো মুছে বাজার থেকে মরিচ আনা হয়েছিল, সেই মরিচের বোটাগুলা ফেলে দিচ্ছি। মরিচের বোটাগুলা ফেলে পলিতে করে ফ্রিজে রেখে দিব, যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায়। মরিচটা যদি কোনোভাবে ভিজা থাকে, বাজার থেকে আনার পরে যদি দেখেন যে কোনোভাবে ভিজা আছে, ওই মরিচ কিন্তু চাইলে ফ্যানে শুকায় নিতে পারেন বা একটু রেখে দিলে দেখা যাচ্ছে মরিচটা শুকায় যায়। পানি থাকা অবস্থাতে যদি মরিচটা আপনি পলিতে করে ফ্রিজে রাখেন, ওই মরিচটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে 85%। একদিকে চুলাতে আমার রান্না হচ্ছে, অন্যদিকে আমি কিন্তু ঝালি পরিষ্কার করে মরিচের বোটা ফেলে রেডি করে নিয়েছি। এরপরে আমার তরকারিও হয়ে গেছে। শুধু রান্না করলে হবে না, চতুর্দিকে খেয়াল রাখতে হবে। আসলে মেয়ে মানুষ তো, তাই সব দিকেই খেয়াল রাখতে হয়। একদিকে রান্না করতেছি রান্নার চুলাতে, অন্যদিকে অন্যান্য কাজও কিন্তু করতেছি, কারণ করতে হবে। আমি যদি শুধু রান্না নিয়ে বসে থাকি, ওই কাজগুলো পড়ে যাবে, আমি সারাদিনের কাজে অনেকটাই পিছিয়ে পড়ব। যার কারণে একটা করতেছি আরেকটা করতেছি। এখন ওই যে তরকারিটা নামিয়ে নিয়ে ভাতটা চুলাতে দিয়ে দিয়েছি। এখন রান্না করার পরে যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো আমি এখন ধুয়ে নিব। আসলে মানুষ হিসেবে আমরা যে কাজই করি না কেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ সৃজনশীল মেধা দরকার। কারণ সৃজনশীল যদি না থাকে, আউট নলেজ যদি না থাকে, তাহলে জীবনে কিন্তু বহুত পিছিয়ে পড়ব। তাই আমরা যদি চাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাহলে শুধু সংসার না, সব জায়গাতেই আগাতে পারবো। তবে একটা কথা, আপনাকে সৎ থাকতে হবে। আপনি যদি সৎভাবে কর্ম না করেন, আপনি যত টাকায় জীবনে কামাই করেন না কেন, যত উন্নত করেন না কেন, আপনার তাতে কোনো ফায়দা নাই। আপনার মনের ভিতরে কিন্তু কোনো শান্তি থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা কথা আসলে না বললেই নয়, শুনি কথাটা মাঝে মাঝে। আমার একটা স্যার বলতো যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক সৎ। কথাটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি এই টাইপের কথাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করি, বা ওইভাবে চলারও চেষ্টা করি। জীবনে মাটির ঘরে থাকি, তাতে কোনো দুঃখ নাই, তবে সেখানের জন্য শান্তি থাকে। আমি থালা বাসনগুলো ধুয়ে প্রায় 12টার বেশি বাজে। তো আমি আবারও একটু ওই ডাউল ছিল, গতকালকে ডাউল ছিল, ডাউলটা গরম করে আমি ডাউল দিয়ে আবারও মুড়ি খাচ্ছিলাম। মুড়ি আমার খুবই পছন্দ। যদি কোনো তরকারি থাকে, ডাল, মিষ্টি জাতীয় খাবার, সেমাই, আমার এগুলা দিয়ে মুড়ি খাইতে ভীষণ ভালো লাগে।
এরই মধ্যে আকাশে ভীষণ মেঘ করেছে, বাচ্চাগুলো খুব তোড়পাড় করতেছে কোথায় যাবে কি করবে। তো আমি ওদেরকে একটু খাবার দিয়ে শান্ত করতেছিলাম ডেকে। মুরগিগুলো কিন্তু খেয়ে দিয়ে ওইখানে সিঁড়ির মধ্যে বসেছিল। ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না প্লিজ। প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনি আপনার বেল বাটনটা অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন, কিংবা আপনার যখন ইচ্ছা আপনি তখন দেখে নিতে পারেন সময় সুযোগ করে। এখানে দেখতে পাচ্ছেন বৃদ্ধ লোকটা, উনি কিন্তু আমার নানা শ্বশুর। আমি তার নখ কেটে দিচ্ছিলাম বিকালবেলাতে, আর দুষ্টামি করতেছিলাম, তার হাতে পায়ের নখ কেটে দিচ্ছিলাম, বিভিন্ন কথা বলতেছিল, দুষ্টামি করতেছিল নানা শ্বশুর তো এজন্য। আসলে ছেলের বউ হিসাবে আপনাদের ভাই বড়, আমি হচ্ছে নাতি বেটার বউ। তো ওই শোভাতে সে আমার সাথে খুব দুষ্টামি করে মজা করে। আর তো বউ নেই বাড়িতে, আমার যা জেলি নাই, আমি শুধু একাই। আপনাদের ভাইয়াও একা, আর অন্যান্য মামা শ্বশুরের শুধু 2টা ছেলে, খালা শ্বশুরের একটা ছেলে, তাদের কিন্তু বিয়ে শাদী হয় নাই, আমি শুধু একাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কপালটা খুব ভালো। আমি নানা শ্বশুর, নানি শাশুড়ি, দাদা শ্বশুর সবার ভালোবাসা পাইছি, আল্লাহর অশেষ রহমতে সবাই কিন্তু বেঁচে আছে এখনও। আর আমি হচ্ছে তাদের মধ্যে একমাত্র বউ। তো ভালোবাসার কিন্তু কমতি থাকে না, আমি কিন্তু ভালোবাসা খুব ভালোই পাই। এই যে আমার নানা শ্বশুর খুব ভালো মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।